অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও নিয়ে কম বিতর্ক হয়নি, অনেক দূর পর্যন্ত জল গড়িয়েছিল। শাসক দল কার্যত নড়ে চড়ে বসেছিল। অনুব্রত মণ্ডল শাসক দলকে তীব্র থেকে তীব্রতর অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছিল। তখন কিন্তু শাসক দল এক প্রকার বাধ্য হয়ে অনুব্রত মণ্ডলকে নির্দেশ দিচ্ছে যাতে সে প্রকাশ্যে ক্ষমা চায়। তো স্বাভাবিকভাবেই ভালো ছেলের মতো অনুব্রত মণ্ডল ক্ষমাও চাইছে। মহিলাদেরকে নিয়ে একটা অডিও ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে একজন বোলপুর থানার আইসি লিটন হালদারের পরিবারের মহিলাদের নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করছে অনুব্রত মণ্ডল, যেগুলো কোনো মতেই শোনার মতো ভাষা ছিল না। কার্যত মহিলাদের সম্পর্কে এরকম কি বলা যেতে পারে, তাও আবার একজন শাসক দলের তাবন নেতা, উচ্চ পদস্থ একজন শাসক দলের নেতা এরকম একটা কাণ্ড করছেন। একজন পুলিশি আধিকারিককে অকথ্য ভাষায় তাদের বাড়ির মহিলাকে টেনে গালাগালি করছেন। কার্যত এই জিনিসটা সামনে আসার পরেই কিন্তু বিভিন্ন এর পক্ষে বিপক্ষে যুক্তি কিন্তু খাড়া হয়। কখনো শাসক পক্ষ একটা দাবি করছে, বিরোধী পক্ষ একটা দাবি করছে। তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে যদি দেখা হয়, কখনো দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলের যিনি ঘনিষ্ঠ রয়েছে তিনি কখনো বা দাবি করছেন যে এই যে অডিও ভাইরাল হয়েছে এটা অনুব্রত মণ্ডলের কণ্ঠ নয়, এটা এআই দিয়ে বানানো হয়েছে, এরকমটা দাবি করছে। আবার কখনো তিনি দাবি করছে এর মধ্যে বিরোধীদের চক্রান্ত থাকতে পারে। আবার কখনো দাবি করছেন যে শাসক দলের অন্দরেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কেউ চক্রান্ত করতে পারে। আমরা জানি শাসক দলের এই যে বীরভূম রাজনীতিতে শাসক দলে দুটো মুখ রয়েছে, একদিকে কাজল শেখ, অন্যদিকে অনুব্রত মণ্ডল। তাদের যে মধুর সম্পর্ক সেটা সম্পর্কে প্রত্যেকেই অবগত রয়েছে। তো স্বাভাবিকভাবেই এই যে অনুব্রত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, তিনি যে বলছেন শাসক দলের অন্দরেই এই চক্রান্ত করা হতে পারে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, সেক্ষেত্রে নিশানাটা ঠিক কার দিকে সেটা বোঝাটা খুব একটা কঠিন বিষয় নয়। এবং সাম্প্রতিককালে কিন্তু আমরা জানি যে এই যে বিষয়টা মহিলাদেরকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা অনুব্রত মণ্ডলের, সেক্ষেত্রে কিন্তু এনসিডব্লিউ নারী কমিশন তারাও কিন্তু সক্রিয় হয়েছিল। মহিলাদের বিরুদ্ধে এরকম ভাষা ব্যবহার করছে একজন শাসক দলের নেতা, প্রশাসন তার বিরুদ্ধে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, সেক্ষেত্রে বীরভূমের পুলিশ সুপারের কাছে জবাব তলব করা হয়েছিল এবং সশরীরে তাকে মহিলা কমিশন দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। ডেডলাইন পর্যন্ত টেনে দেওয়া হয়েছিল। কার্যত যে পুলিশ সুপারকে এই নির্দেশ দিয়েছিল এনসিডব্লিউ, সেক্ষেত্রে কিন্তু তিনি হাজিরা দিচ্ছেন না। কোথায় তিনি যাচ্ছেন? কলকাতা হাইকোর্টে, যাতে এই এনসিডব্লিউর আবেদন খারিজ করে দেওয়া হয়। সেই আর্জি জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টে যাচ্ছেন। কার্যত সেখানেও কিন্তু এই জিনিসটাই বহাল থাকছে যে তাকে হাজিরা দিতে হবে ভার্চুয়ালি, এবং তিনি চাইলে এই মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো নথিগুলো সেগুলো কিন্তু তিনি ইমেলের মারফত বা অন্যান্য পন্থায় তিনি এনসিডব্লিউ দপ্তরে পাঠাতে পারেন। তো স্বাভাবিকভাবেই এই মামলায় চূড়ান্ত রায় কি বের হতে চলেছে এটা তো নিশ্চিত হলো যে তিনি যে হাজিরাটা এড়িয়ে যেতে চাইছিলেন বা এই যে এনসিডব্লিউর আবেদন সেটা খারিজ করার তাগিদেই তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট সেই বিষয়টাই শিলমোহর দিচ্ছেন না। কার্যত এনসিডব্লিউ যে জিনিসটা করছে, যে নির্দেশটা পুলিশ সুপারকে দিয়েছিল সেই জিনিসটাই কিন্তু বহাল থাকছে। এক্ষেত্রে এই মামলা ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে, তিনি এমনটাই নির্দেশ দিচ্ছেন এই মামলায়।